এলিজাবেথের মাথার ক্ষতটি গভীর না হলেও তাকবীরের ক্ষতগুলো ছিল যথেষ্ট গুরুতর। বাহুতে 4টি সেলাই আর হাতে 6টি সেলাই পড়েছিল। এজন্য তাদের 3 দিন হাসপাতালে থাকতে হয়েছে। অসুস্থ অবস্থাতেও তাকবীর এলিজাবেথের প্রতি তার যত্নের দায়িত্বটা পরিপূর্ণভাবে পালন করেছে। কিন্তু শুধু তাকবীর নয়, এলিজাবেথও চেষ্টা করেছে তাকবীরের পাশে থাকতে, তাকে দেখভাল করতে। তারা একে অপরের পরিপূরক হয়ে পাশে দাঁড়িয়েছিল, যেন দুজনের সম্পর্কের মাঝে কোনো দূরত্ব বা বাধা থাকে। যদিও তাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠেনি, তবুও তাদের মধ্যে যে সম্পর্কটি তৈরি হয়েছিল তা ছিল এক অমূল্য গভীর বন্ধুত্ব, যে বন্ধুত্বে ছিল অটুট বিশ্বাস, মমতা এবং একে অপরের প্রতি নিঃস্বার্থ যত্ন। আজ ওদের ডিসচার্জ দিয়ে দেওয়া হয়েছে, গাড়ি চলছে এয়ারপোর্টের উদ্দেশ্যে। এলিজাবেথ এখনো জানে না তারা কোথায় যাচ্ছে। মনে হাজারো কৌতূহল, তবে তাকবীরকে দেখে মনে হচ্ছে কোনো প্রশ্নের জবাব দিতে আগ্রহী নয় এই মুহূর্তে। তবে চটপটে মন এলিজাবেথের দমিয়ে রাখতে পারল না আর। শুনুন না। বলুন ম্যাডাম। আমরা কোথায় যাচ্ছি? তাকবীর অনবরত ফোনে টাইপিং করে যাচ্ছে। এলিজাবেথের কথায় ফোন থেকে মাথা তুলে ওর দিকে তাকালো, পরপর বিষাদময় গলায় বলল, ইতালি। কর্ণফলক হবার সাথে সাথে এলিজাবেথের সমস্ত শরীরে তরঙ্গ খেলে গেল। আধারে তলিয়ে যায় দীপ্তিময়। প্রকম্পিত স্বরে আওড়ালো, কি বলছেন আপনি এসব? তাকবীর ফোন রেখে এলিজাবেথের দিকে ঘুরে বসলো, দু চোখে আশ্বাস দিয়ে ধাতস্থ গলায় বলতে থাকলো, আমার কথা শোনো এলোকেশে, এই মুহূর্তে ইতালি আমাদের জন্য সব থেকে সেফ প্লেস। তাছাড়া আর কোনো অপশন নেই আমাদের কাছে। আপনি বুঝতে পারছেন না, ওই সাইকোটা ওখানে থাকে। জেনে বুঝে কেন বাঘের খাঁচায় নিয়ে যাচ্ছেন আমাকে? সে আমাকে সুখে থাকতে দিবে না, মেরে ফেলবে আমাকে। আমি আছি তো পাশে। তাকবীর নানানভাবে বোঝাতে থাকে এলিজাবেথকে, তবে মানতে নারাজ সংকীর্ণ মন। এতদিন সাইকোটা এখানে ছিল না, আমরা শান্তিতে ছিলাম। আপনি আবার এমনটা কেন করতে যাচ্ছেন? ভালো মানুষ কেন বুঝতে পারছেন না? গম্ভীর হয় তাকবীরের স্বর, শক্ত হয় দৃষ্টিভঙ্গি, বলল, লিসেন পাখি, আমাকে বিশ্বাস করো তো। নিঃশব্দে মাথা নাড়ায় এলিজাবেথ। তবুও ভিতর থেকে ভয় দূর হয় না। চলতে থাকে গাড়ি, পথ ধরে নির্দিষ্ট গন্তব্যে। কয়েক মিনিটের ব্যবধানে গাড়ি গিয়ে থামে এয়ারপোর্টের সামনে। তাকবীর একাই দুটো লাগেজ নিয়ে এগোতে থাকে। এলিজাবেথ এগিয়ে গেল নিজেরটা নেওয়ার জন্য। আমাকে দেন, আপনার কষ্ট হয়ে যাচ্ছে। আই ক্যান ম্যানেজ। এটা কেমন? সবকিছু শুধু আপনিই করবেন, আমিও ফার্স্ট হতে চাই। বাচ্চাদের মতো গাল দুটো ফুলিয়ে বলল এলিজাবেথ। তাকবীর হেসে এলিজাবেথকে দেখে, পরপর সামনে এগোতে এগোতে ঠোঁট কামড়ে হেসে বলল, আট ইয়োর সার্ভিস উইফিলি। স্টপ, ডোন্ট কল মি দ্যাট। ভেংচি কেটে এলিজাবেথ বলে, ও অ্যাজ ইউ উইশ মাই প্রিন্সেস। এলিজাবেথ নিশ্চুপ, কোনো এক কারণে চুপসে আছে মুখ। তাকবীর খুব সহজেই ধরে ফেলতে পারে লুকায়িত বিষয়টি। উচ্ছ্বাসিত হয়ে হাসতে থাকে তাকবীর অকারণেই। ভেঙচি কেটে গমগমে গলায় বলল, প্রতিটা বেস্ট ফ্রেন্ডেরই দায়িত্ব তার বেস্টকে নিয়ে বেস্ট প্রিন্সেস দেওয়া। হেসে দেয় এলিজাবেথ। এই হাসিতে মন ভরে যায় পাশের পুরুষটিরও। 9 ঘন্টা আকাশপথে জার্নির পর তারা ইতালি গিয়ে পৌঁছায়। দুটো লাগেজ হাতে নিয়ে এক্সিটের সামনে দাঁড়িয়ে আছে তাকবীর। পাশেই রয়েছে এক লাবণ্যময়ী নারী। তবে এত ঘন্টার জার্নিতে শরীরে আর অবশিষ্ট কোনো জোর নেই, নেতিয়ে পড়েছে একদম। তাকবীর বারবার কাকে যেন কল করছে, অভিব্যক্তিতে চাপা রাগ। মিনিট 5 পর একটা মার্সিডিজ বেঞ্চ এসে থামে তাদের সামনে। ভিতর থেকে তড়িঘড়ি করে বেরিয়ে আসে রেয়ান। গাড়ি থেকে নেমেই মাথা নত করে দাঁড়ায় তাকবীরের সামনে। ভয়ে চুপসে আছে মুখমণ্ডল। সরি বস, কিছু কারণে একটু দেরি হয়ে গেল। কারণ শুনতে পেয়ে তাকবীর ভিতরের চাপা ক্ষোভ ভিতরেই রেখে দেয়। কাট কাট গলায় বলল, লাগেজগুলো ডিকিতে তুলো। রেয়ান মাথা নাড়িয়ে তৎক্ষণাৎ লাগেজ ডিকিতে তুলে দেয়। এলিজাবেথ ক্লান্তিতে কোনো কিছুই আমলে নেয়নি। হাই তুলতে তুলতে প্যাসেঞ্জার সিটে বসতে যায়। তাকবীর তার আগেই ফ্রন্ট ডোর খুলে দেয়। উৎসুকভাবে তাকায় এলিজাবেথ। তাকবীর মাথা নাড়িয়ে উঠতে বলল। এলিজাবেথ নিঃশব্দে উঠে স্থান দখল করে নিয়ে সিটে শরীরের ভর ছেড়ে দেয়। পরপর তাকবীরও গিয়ে বসলো ড্রাইভিং সিটে।
রিয়ান সব মালপত্র ডিগিতে রেখে লাগিয়ে 2 হাত ঝেড়ে সোজা হয় সবেমাত্র। ঠিক তখনই তাকবীর ঝড়ের বেগে ধুলো উড়িয়ে স্থান ত্যাগ করে নিমেষেই। চোয়াল ফাঁক হয়ে যায় রিয়ানের। আরে আরে, ওনাকে রেখে আসলেন তো? তাকবীর স্মুথলি ড্রাইভ করতে করতে নিরুদ্বেগ ভাব নিয়ে বলল। ডোন্ট ওয়ারি, ও সব চিনে। হঠাৎ করেই এলিজাবেথের কপালে ভাঁজ পড়ল। তাকবীরের দিকে তেরছা নজরে তাকিয়ে বলল, উনি এখানে কি করছিল? আমি ওকে আগেই বলে রেখেছিলাম এখানে এসে সব রেডি করে রাখতে। এভাবে তো আপনার রাজনীতি ব্যবসা গোল্লায় যাবে। সমস্যা নেই, ওদিকে রিয়ান সামনে নিবে। আখিদয় কিঞ্চিত ছোট করে তাকায় তাকবীরের পানে এলিজাবেথ। পরপর আড়ষ্ট গলায় বলল। কিন্তু ওদের তো চেহারার মিল নেই। তাকবীর মুচকি হাসলো, হেসে বলল, রিয়ান রেয়ান নাম দুটো, ওরা যমজ। ওদের চেহারার মতো বৈশিষ্ট্যেরও কোনো মিল নেই। একজনের বুক ভরা সাহসে আরেকজন খুবই ভীত। ফিক করে হেসে দেয় এলিজাবেথ। তো এত ভীতু একজন দিয়ে আপনার কাজ কি? আকস্মিক খুবই গম্ভীর হয় তাকবীরের কণ্ঠস্বর। প্রেমিক পুরুষের আবরণ থেকে বেরিয়ে রূপান্তরিত হয় একজন নেতা বৈশিষ্ট্যে। গুরু গম্ভীর গলায় বলল, প্রতিটি মানুষের মধ্যেই লুকিয়ে থাকে এক একটি অন্যান্য প্রতিভা, যা অনেক সময় সমাজের চোখে ধরা পড়ে না। যেমন অন্ধকার নর্দমার গভীরে জাতীয় ফুল শাপলা তার সৌন্দর্য মেলে ধরে, তেমনি ঠিক দারিদ্রের মাঝের থেকেও উজ্জ্বল প্রতিভা ঠিকই জন্ম নেই। পাথরের খাঁজে যেমন মনের অজান্তেই ফুল ফোটে, তেমনি সাধারণ মানুষের মাঝেও থাকে অসাধারণ কিছু করার ক্ষমতা, যা সঠিক সুযোগের অভাবে অনেক সময় অজানাই থেকে যায়। প্রতিভা ঠিক ঝড়ের মতো, যেখানে সুযোগ পায় সেখানে সাড়া দেয়। ও আচ্ছা, তাই বুঝি। তো বিয়ানের প্রতিভা কি শুনি? হ্যাঁ, হ্যাকিংয়ে খুব ভালো। বলে ফিক করে হেসে দেয় তাকবীর। চোখের সন্দেহ সংকুচিত হলো এলিজাবেথ। গম্ভীর গলায় বলল, ব্যাপার কি মশাই? হ্যাকিং দিয়ে আপনার কাজ কি? রাজনীতি রেখে এখন ব্যাংক ডাকাতি করার ইচ্ছে হয়েছে নাকি? আপনি যা ভালো মনে করেন। একসাথে দুজনেই হেসে উঠল। ইতালির সবচেয়ে বড় শহর হলো রোম। এটি ইতালির রাজধানী এবং দেশটির জনসংখ্যার দিক থেকেও সবচেয়ে বড় শহর। রোম শহরটি তার ঐতিহাসিক স্থাপত্য, প্রাচীন সভ্যতার নিদর্শন এবং পর্যটন কেন্দ্রগুলোর জন্য বিশ্বব্যাপী বিখ্যাত। এই রোম শহরেই গড়ে তুলেছে রিচার্ড তার সাম্রাজ্য, করেছে রাজত্ব কায়েম। ব্লাড হাউন্ড, রক্তপিপাসু শিকারী। ম্যানশনের নেম প্লেটে বড় বড় অক্ষরে খোদাই করে লেখা এই ভয়ঙ্কর নামটি। আর নামের মতো ভয়ঙ্কর এখানকার মানুষজন। গ্যাংস্টার অ্যান্ড দ্য ক্রাইম লর্ড রিচার্ড কায়নাতের ম্যানশন। চরিত্রের মতোই জাঁকজমকপূর্ণ এবং রহস্যে ঘেরা ম্যানশনটি। বিশাল লোহার গেট পেরিয়ে ঢুকতেই চোখে পড়ে ছায়ায় ঢাকা দীর্ঘ ড্রাইভওয়ে, যার দুপাশে দাঁড়িয়ে আছে উঁচু উঁচু সারপ্রাস গাছ। ম্যানশনের গঠনটি এক আধুনিক দুর্গের মতো। অন্ধকার ছায়ায় মোড়ানো বিশাল পাথরের দেয়াল, বড় বড় জানালা এবং ছাদের কোনায় বিশাল আকৃতির ড্রাগনের মূর্তি। অন্দরমহলে দেখা যায় চকচকে মার্বেলের মেঝে, সোনার কারুকাজ করা সিঁড়ি আর দেয়ালে ঝুলে থাকা বিখ্যাত অদ্ভুত যত সব চিত্রকর্ম। লিভিং রুমের কোনায় রাখা দামি সিগারেটের কেস এবং পাশে রাখা পুরনো অস্ত্র, যা এই ম্যানশনের নৃশংসতার এক নীরব সাক্ষী বহন করে। ম্যানশনের প্রতিটি কোণে ছড়িয়ে আছে নিয়ন্ত্রিত শৃঙ্খলা, যেখানে বিলাসিতা আর ভয় যেন একসাথে হাত ধরে চলেছে। বাইরে থেকে কেউ সহজে বুঝতে পারবে না এই চমৎকার প্রাসাদের ভিতরে বাস করে এমন একজন ব্যক্তি, যার হাসির আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর শক্তি। শত শত গার্ড অনড়ভাবে শিকারী পাখির মতো মোতায়েন থাকলেও একটা গা ছমছমে ভাব রয়েছে। ম্যানশনের কয়েক মাইলের ভিতর নেই কোনো বসতি। বস ক্যাপো মান্ডামেন্টো, ক্যাপো ক্রাইমাইন, জাপ্রেসেন্টেন্ট, ডন বা গডফাদার নামে পরিচিত। এটি অপরাধ পরিবারের সর্বোচ্চ স্তর হলো ফাদার। এককালীন ইতালি কাঁপানো গ্যাংস্টার ভিনসেনজো ক্যাসানো, দ্য ফাদার অফ গ্যাংস্টার রিচার্ড কায়নাত। বয়সের ছাপ পড়লেও মানসিক শক্তি এবং প্রতিপত্তি
একেবারে অটুট এখনো। মুখায়াবের চামড়া ঝুলে গেলেও চোখে সেই পুরনো আগুন এখনো জ্বলছে। চোখ দুটি যেন একটি অন্ধকার গহ্বর, যেখানে অসংখ্য গল্প ও রহস্য লুকিয়ে আছে। সাদা চুল, কিন্তু মুখের ত্রাণ ও অভিজ্ঞতায় পূর্ণ ছাপ। তার প্রতিটি ত্বক চাপ কুঁচকে যাওয়া চোখের কোণায় জীবন যুদ্ধে কাটানো বছরগুলোর সাক্ষী। ফাদার শান্তভাবে বসে আছে, হাতে জ্বলন্ত সিগারেট। গভীর চোখ দুটোতে যেন পুরো শহরের গল্প লুকিয়ে। ফাদার খুবই কথা কম বলে, কিন্তু যখন বলে সবাই চুপ থাকতে বাধ্য। ফাদারের শক্তি শুধু বাহ্যিক নয়, মনস্তাত্ত্বিকভাবে সে মানুষকে নিয়ন্ত্রণ করতে জানে। এই গ্যাংস্টার বস শুধু অপরাধ জগতের নেতা নয়, শহরের অপ্রকাশিত শাসক। ফাদারের পাশের সোফায় বসে আছে রিচার্ড, মুষ্টিবদ্ধ দুহাত, ধারালো চিবুকে নেই কোনো প্রকার ক্রোধ, রয়েছে বিরক্ততা। ফাদারের সিগারেটের বিষাক্ত ধোঁয়াগুলো এসে পড়ছে রিচার্ডের উপর, তবুও অভিব্যক্তি অত্যন্ত স্বাভাবিক রিচার্ডের। থমথমে পরিবেশ, সুবিস্তীর্ণ এই ম্যানশনের ভিতর রয়েছে 20-এর অধিক মিনিট, তবুও গুমট পরিবেশ, নেই কোনো বিন্দু পরিমাণ শব্দ। শোকে গেয়ে উঠেছে এমন। অতিবাহিত হলো কিছু মুহূর্ত নীরবে, এ যেন নীরবতা আর ধৈর্যের প্রতিযোগিতা। তবে শেষ পর্যন্ত হার মানল ফাদার রিচার্ডের দৃঢ়তায়। রিত, রিচার্ড একইভাবে হাঁটুর উপর কুনোয় ঠেকিয়ে ঝুঁকে প্রত্যুত্তর করলো। আমাকে এই নামে ডাকবেন না, আই টোল্ড ইউ ফাদার। শব্দ করে হাসলো ফাদার, প্রসারিত হয় চামড়া ঝুলে যাওয়া চোয়াল, গদগদে গলায় পড়ল। এই নামের পিছনে রহস্য জানার মতো ডাকার অধিকারও রয়েছে শুধু আমারই। আমার ভালো লাগে তোমাকে এই নামে ডাকতে। অনর দৃষ্টি মেঝেতে, স্বরে গম্ভীরতা, বলল, রিচার্ড কিন্তু আপনার পছন্দ করে দেওয়া নাম। এইসব কিছুর থেকে আমার কাছে বেশি পছন্দ তুমি, মাই সান। স্মিত হাসলো রিচার্ড, হাসিটা যথারীতি রহস্যময় রইল, অস্ত্রপুটে ঝিলিক দেওয়ার সুযোগ পেল না। ফাদার, কিছু বলার না থাকলে উঠছি আমি, কাজ আছে আমার। আমি কিছু বলার জন্য এখানে ডেকেছি তোমায় রিত। আবারও বসলো রিচার্ড, বলল, কি কথা? ফাদারের সোজাসাপটা কথা। মেয়ে লাগবে তোমার? কপালে সূক্ষ্ম ভাঁজ সুকঞ্চিত হয় রিচার্ডের, মাথা তুলে দৃষ্টি নিক্ষেপ করে ফাদারের তামুক অবয়বে, চাপা ক্রোধ মিশ্রিত কণ্ঠে আওড়ালো, মানে? কয়টা মেয়ে লাগবে তোমার বল? পৃথিবীর সব থেকে সুন্দরী সুন্দরী মেয়েদের লাইন বসিয়ে দেব তোমার পিছনে, তবুও এই মেঘ থেকে দূরে থাকো। ঠিক তখনই লুকাস এসে দাঁড়ায় রিচার্ডের পেছন। ফাদারকে নিদ্রালুতায় মাথা ঝাঁকিয়ে রিচার্ডের কানে কানে কিছু বলল। বাঁকা হাসি ফুটে উঠল রিচার্ডের ওষ্ঠপুটে, হিংস্রতার তীব্র প্রভাবে ফুঁসে ওঠে পৈশাচিক সাইকোমন। মনে মনে আওড়ালো, পাখি তবে নিচে থেকে কাছে ধরা দিল। তৎক্ষণাৎ উঠে দাঁড়ায় রিচার্ড, ঠোঁটের আগায় জড়ো হয়েছে রহস্যের ঘনঘটা। বাঁকা হাসলো, হাসকি স্বরে আওড়ায়, I'm afraid that's a private matter, so back off. সঙ্গে সঙ্গে হনহনিয়ে চলে যায় রিচার্ড। ফাদার চশমার ফাঁক দিয়ে দেখতে থাকে রিচার্ডের যাওয়া। সে নিজেও ধ্বংসযোগ্য, পাপাচারে নিবিষ্ট এক অন্তহীন মরীচিকা, বুঝে কোনো খেলার গুটি কিভাবে চলে। খেয়ে নাও। মুখ ফিরিয়ে নেয় ইবরাত। নেশো কোমরে হাত বেঁধে দাঁড়িয়েছিল ইবরাতের সামনে, তপ্ত শ্বাস ফেলে বসলো এবার এক হাঁটু ভেঙে ইবরাতের কাছে। খাবারের থালাটা আর একটু এগিয়ে দিল ইবরাতের দিকে। কোনো নড়চড় নেই ইবরাতের, শুধু চোখের পানি ফেলছে। নেশো বুঝতে পারে না অহেতুক কান্নার মানে। সেদিনের পর আর কোনো মেল গার্ড ভিতরে আসেনি। নেশোর কড়া নিষেধ ছিল, ফিমেল মেড এসে 3 বেলা খাবার দিয়ে যেত। তবে প্রতিবারই ইবরাতের খাবার যেমন কি তেমনই থাকতো। কেন জানি ইবরাতের চোখের পানি নেশোর ভিতর শীতল করে দিচ্ছে। অদ্ভুত অদৃষ্ট এক কষ্ট। কি সমস্যা, কান্না করছো কেন? একজন শ্যামবর্ণের নারী সব সময় একজন সুদর্শন পুরুষের প্রেমে পড়ে, যাকে পাওয়া চাঁদ সমতুল্য। বিরক্তের চ উচ্চারণ করে নেশো। এমনি আবার শুরু করেছো তুমি? আর কতবার বোঝাবো? করে কান্না মিশ্রিত ভাঙা কণ্ঠে চেঁচিয়ে উঠল ইবরাত। সহসায় বের করে দিল ভিতরের সকল ক্ষোভ, কষ্ট, জ্বালা পোড়া। মেরে ফেলুন আমাকে, অন্তত মৃত্যু তো শান্তি দেবে। এই কষ্ট, এই দহন আমি আর সহ্য করতে পারছি না। আপনার প্রেমে আগুনে পুড়ে পুড়ে আমি ধ্বংস হয়ে যাচ্ছি, একে একে নিঃশ্বাস হয়ে যাচ্ছি আমি। প্রতিটা শ্বাস যেন আগুনের মতো গরম, প্রতিটা মুহূর্ত মৃত্যুর থেকেও যন্ত্রণাদায়ক।
দয়া করে আমাকে এই জ্বালা থেকে মুক্তি দিন, আমাকে রক্ষা করুন। সংযম হারাই ন্যাশো চেপে ধরে ইব্রাতের গলা, টেনে কাছে নিয়ে আসে, রাগী স্বরে বলে, একদম আমার সাথে উঁচু করে কথা বলবে না। গাল বেয়ে জল গড়িয়ে পড়ে, তবুও দৃষ্টিভঙ্গ করে না ইব্রাত। নিষ্প্রুপ দ্বিধাহীন নজরে চেয়ে থেকে বলল, একটু ভালোবাসেন না আমাকে? স্বর পরিবর্তন হতে থাকে ন্যাশোর, চোখ মুখে ফুটে ওঠে অস্থিরতা, চেঁচিয়ে বলল, আমি একটা খুনি, একজন খুনির সাথে নিজের জীবন জোড়াতে চাচ্ছ কেন? ইব্রাতের একই স্বরে জবাব, খুন করা পাপ, ভালোবাসার না। I am in danger in my mind. They are different worlds keeping in. The heavens and the earth collide. I do not know where I am. আমি জানি না আমার ডেস্টিনিতে কি আছে। যে কোনো সময় শত্রুদের বন্ধুকে গুলি আমি বুক চিরে ফেলে যেতে পারে। কোনো ভবিষ্যৎ নেই এই সম্পর্কে। আপনি আমাকে ভালোবাসেন? Stop acting so immature. You don't want a life with me and honestly no one does. তোমার পুরো জীবন পড়ে আছে, আমাকে এভাবে আর যন্ত্রণা দিও না প্লিজ। সব কিছু ভুলে আমি আপনার সাথে থাকতে চাই, আপনার পাশে থাকতে চাই। আমি কোনো কিছু শুনতে বা দেখতে চাই না। আমি ডু ইউ লাভ মি? আই লাভ ইউ। কেঁপে উঠল পুরো বেসমেন্ট। তিনটি শব্দ, শুধুমাত্র তিনটি শব্দ নিস্তব্ধ করে দেয় ইব্রাতকে। নিঃশ্বাস আটকে চেয়ে থাকে ন্যাশোর বাদামি চোখ জোড়ায়। গতি হারালো হৃদস্পন্দন, বেরিয়ে আসে শক্ত মস্তিষ্ক থেকে। চেঁচিয়ে বলতে থাকে ন্যাশো, ভালোবাসি আমি তোমাকে সেই শুরু থেকে। গলিতে জল করে দিয়েছ আমার শক্ত হৃদয়কে, ইচ্ছাকৃতভাবে জড়িয়েছ আমার জীবনে। পরবর্তীতে আফসোস করলে চলবে না। ইব্রাত এখনো নিজের চোখ এবং কানকে বিশ্বাস করতে পারছে না। মনে হচ্ছে সবই স্বপ্ন। এক ঘোরের মধ্যে থেকে বলে দিল, করবো না আফসোস। আকস্মিক শরীর জুড়ে বৈদ্যুতিক তরঙ্গ খেলে গেল ইব্রাতের। নিজেকে আবিষ্কার করলো ন্যাশোর বৃক্ষপটে। ওর ওষ্ঠের ভাঁজে বিরাজ করছে ন্যাশোর ওষ্ঠ। কাঁপতে থাকে ইব্রাত। এতক্ষণে বিশ্বাস হয় এ সকল কিছুই সত্যি, কোনো কল্পনা জল্পনা নয়। প্রেম নিবেদনে সায় দিল ইব্রাত। খামচে ধরে ন্যাশোর জ্যাকেট। প্রখর অনুভূতি তীব্রভাবে কামড়ে ধরল তনু মনকে। কালো বর্তমান যেন সমস্ত পথ রুদ্ধ করে দেয়। আর স্তব্ধ আকাশে একটি নির্মল বিশুদ্ধ দীপ্তি ঝিলিক দিয়ে উঠল। হৃদয়ের কপাটে আনাচে কানাচে দোল খেল সজীব বসন্তের মৃদু দোলনা, যেন জীবনের নতুন শুরুর এক মিষ্টি অনুসরণ। পূর্ণতার লোভ দেখিয়ে অপূর্ণতায় ঠেলে দিবেন না তো? আমি ইতালি যাব কালই, বসের সাথে কথা বলবো। আবার আমাকে রেখে চলে যাবেন? ন্যাশোর বৃক্ষবটে লেপটে ছিল ইব্রাত। ন্যাশোর কথায় উঠে সোজা হয়ে বসে। স্মিত হাসে ন্যাশো। ইব্রাতের ললাটে পরশের ছোঁয়া দিয়ে বলল, একেবারে কাছে আনার জন্য একটু দূরে যেতেই হবে। একগাল হেসে আবারও ন্যাশোর বুকে মাথা রাখে ইব্রাত। অতি খুশিতে বাচ্চা সুলভ আচরণ করতে থাকে। আম্মুকে আমার সাথে রেখে যান প্লিজ, আমার একা একা খুব ভয় লাগে। আচ্ছা। ন্যাশোর বুকে অকারণে আঙুল ঘোরাতে থাকে ইব্রাত। হাই হাহুতাশ করে গদগদ গলায় বলল, অথচ বয়সটা ছিল শুক্রবারের। স্বামী নামাজ শেষে এসে বলবে, ওগো তোমার জন্য জিলাপি এনেছি, কিন্তু পোড়া কপাল, এখানে বন্দি হয়ে আছি। আমি খ্রিস্টান ইব্রাত। টকিতে সরে আসে ইব্রাত। নিমেষেই রক্তশূন্য হয়ে যায় অবয়ব। ঘূর্ণিঝড় ঘূর্ণীভূত হয় ভিতরে। চোখের কোণে জ্বলে ওঠা সুপ্ত আলোর ন্যায় ধার দিয়ে যাওয়া স্বচ্ছ ভালোবাসা উবে গিয়ে আঁকড়ে পড়ছে, গিয়ে দাঁড়ালো শূন্যের কোঠায়। দৃষ্টি ফিরিয়ে নেয় ন্যাশোর কাতর দৃষ্টি থেকে। চলে যান আপনি। বুক খালি হয়ে আসে ন্যাশো। রক্তাভ মুখশ্রীতে কাতরতায় ঠাসা। বলল, কেন? কাঁদছে ইব্রাত। থরথর করে কাঁপছে শরীর আওড়ায়। ধর্মের দেয়াল আমাদের কখনো এক হতে দিবেন না, কারণ আমি আপনার থেকেও বেশি আমার রবকে ভালোবাসি। স্মিত হাসি ন্যাশো। উঠে দাঁড়ায়, তাকালো দুর্বোধ্য ক্রন্দনরত মেয়েটার দিকে। অতঃপর জড়তা সংকোচবিহীন বলল, ভালোবাসা খুবই শক্তিশালী ইব্রাত জান। সাথে সাথে চলে যায় ন্যাশো। লুটিয়ে পড়ে ইব্রাত। ওর কান্নার তরে প্রকম্পিত হয় মেঝে।
রাতের গভীরতর প্রহর, আকাশ কালো চাদরে ঢাকা, সমস্ত জগৎ নিথর হয়ে আছে। চারিদিকে নিস্তব্ধতা, শহরের রাস্তাগুলো শূন্য, বাতিগুলো ফিকে আলো ছড়াচ্ছে। কোনো গাড়ি শব্দ নেই, নেই মানুষের কোনো চলাচল। ঘড়ির কাঁটা তখন 3টে ছুঁয়ে সামনের দিকে এগিয়ে চলছে, সময় যেন থমকে গেছে এই অদ্ভুত নিস্তব্ধতার মাঝে। বাতাসে এক ধরনের ঠান্ডা ভাব, রাত তার শীতল পরশ দিয়ে সমস্ত কিছু ঢেকে রেখেছে। এই প্রহর রাতের এমন একটি সময় যখন সবকিছু শান্ত, স্থির এবং এক রহস্যময় আবেশে পূর্ণ। হঠাৎ কর্কশ এক খটখট শব্দে ভেঙে দেয় নিস্তব্ধতা। সেই শব্দে তন্দ্রাচ্ছন্ন এলিজাবেথ ঘুম মুহূর্তেই উধাও হয়ে যায়। বিছানা থেকে হড়বড়িয়ে উঠে বসে। ঘরের ভিতর ছড়িয়ে থাকা আধারে অদ্ভুত এক অস্বস্তি বিরাজ করছে। জানালা দিয়ে ফালি ফালি আলো এসে পড়েছে কক্ষের মেঝেতে, যেটা কোনো অদৃশ্য উপস্থিতির ইঙ্গিত দিচ্ছে। এলিজাবেথের দৃষ্টি ধীরে ধীরে জানালার দিকে ঘুরে যায়। আলোর উৎস খুঁজতে গিয়ে তার চোখ স্থির হয় এক মানব ছায়ার উপর। হঠাৎ অভ্যন্তর শিউরে উঠে। জানালার পাশে আধো আলো অন্ধকারে দাঁড়িয়ে আছে এক দৈহিক আকৃতির মানব সদৃশ্য মূর্তি। সেই স্থির, নিঃশব্দ। তার লম্বা এবং অস্বাভাবিক চেহারা মনে ভয় ধরিয়ে দেয়। পেছন থেকে দেখা সেই অবয়ব যেন মানব নয়, কোনো ভিন্ন জগতের সৃষ্টি। আলোর রেখা তাকে এমনভাবে ছুঁয়ে যাচ্ছে যে তাকে এক অগ্নি ছায়ার মতো দেখাচ্ছে। এলিজাবেথের শ্বাস ভারী হয়ে আসে। কিছুক্ষণ সেই ভয়ার্থ দৃশ্যের দিকে তাকিয়ে থেকে বুঝতে পারে এটি কোনো সাধারণ ব্যাপার নয়। প্রকম্পিত হচ্ছে কণ্ঠ গহ্বরে। কে? মূর্তি ছায়াটি ধীরে ধীরে পিছন ফিরে দাঁড়ায়। প্রতিটি মুহূর্তের ভার তার চারপাশের পরিবেশকে আরো গাঢ় করে তুলছে। ঘরের নিস্তব্ধতা ভেঙে ভেসে আসে এক গম্ভীর ভারিক্কি কণ্ঠস্বর। সেই কণ্ঠে এমন এক প্রভাব, এমন এক গম্ভীরতা যা হৃদয়ের শিরায় শিরায় কাঁপন ধরিয়ে দেয়। স্বরটির নিজস্ব ওজন এতটাই ভারী যে তা সহ্য করা যেন অসম্ভব। প্রতিটি শব্দে যেন ভর করে আছে অদ্ভুত এক রহস্যময় শক্তি, যা এলিজাবেথের শ্বাসকেও কঠিন করে তুলেছে। মূর্তি ছায়াটি তালি বাজাতে শুরু করলো। কর্কশ সেই শব্দে ঘরের নিস্তব্ধতা ভেঙে কেঁপে উঠল সবকিছু। Dark, dark, dark. Welcome to my freaking dark side, right? উদীয়মান হলো রিচার্ডের চওড়াতা মুখ চেহারা। চোখে মুখে লেগে আছে স্পষ্ট শয়তানের ছাপ। ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি যা ভয় এবং আকর্ষণ দুটোই তৈরি করে। চেহারায় এমন এক অভিব্যক্তি যেন গভীর রাতে শিকারে বের হয়েছে কোনো এক অভিজাত শিকারী। শরীর জুড়ে বৈদ্যুতিক তরঙ্গ খেলে গেল এলিজাবেথের। জুবুথুবু হয়ে কাঁপতে থাকে। আপনি এখানে? পায়ে স্বতঃস্ফূর্ত কদম, এক পা করে এগোতে থাকে রিচার্ড। সোডিয়াম লাইটের আলোতে স্পষ্ট অষ্টপুটের বাঁকা হাসি। বলল, Yes, sweetheart. You can't stay away from me, sweetie. আমার সামনে যে এসেছো, এটা সাক্ষাৎ না নিলে হয়? থেমে। রিচার্ডের প্রতিটি পদক্ষেপ এলিজাবেথের বুকের ভিতর চৈত্র মাসের খড়খড় স্বর তুলে দিল। পিছিয়ে যেতে যেতে পিঠ থেকে বিছানায় প্রান্তে কম্পিত স্বরে বহু কষ্টতে আওড়ায়, কেন এসেছেন? যখন তুমি আমাকে ভুলে যেতে শুরু করবে, তখনই আমার আগমন ঘটবে তোমার জীবনে। কেন এমন করছেন আমার সাথে? রিচার্ড নিশ্চুপ। ভয়ে কেঁদে দেয় এলিজাবেথ। কমফোর্টার দিয়ে নিজেকে ভালোভাবে মুড়িয়ে থরথর করে কাঁপতে থাকে। পদচিহ্ন নিকটস্থ হতে থাকে, বাড়তে থাকে ভিতরের সংকীর্ণতা। রিচার্ডের দৈত্যমান ছায়া এসে পড়ে এলিজাবেথের উপর। আলগোছে রিচার্ড হাত রাখে এলিজাবেথের মাথায়। এক ঝটকায় সরিয়ে দেয় এলিজাবেথ। সহসাই কান্নায় জর্জরিত কণ্ঠে গর্জে উঠল, ছবেন না আমায়, আপনি একটা নরখাদক। অধর এলিয়ে বিদঘুটে হাসি দিল। ক্রোধ মিশ্রিত স্বরে পরিবর্তে শোনা গেল পুরুষালী হাসকি স্বর। Call me daddy, babe. আপনি ডক্টর দেখান। কোনো সুস্থ সবল মানুষের আচরণ এমন হতে পারে না। বন্ধ কক্ষে ভেঙে পড়ল এক অট্টহাসি। সেই কর্কশ হাসির শব্দ এলিজাবেথের ভেতরে ঝড় তুলে দেয়। হাসির সাথে সাথে কাঁপতে থাকে রিচার্ডের সুগঠন শরীর। রিচার্ড একটানে মুহূর্তেই টাই খুলে ফেলে দিল গলা থেকে। শোনা গেল গ্যাংস্টার বসের ধীর শীতল কণ্ঠ, I admit I'm toxic, stubborn, arrogant, aggressive, dangerous and psycho. But when it comes to you, I'm nothing but your romance king. বাক্য সম্পূর্ণ করে ঝুঁকে ছুঁতে চায়
এলিজাবেথকে। এলিজাবেথ এক চকিতে সরে যায় রিচার্ডের হাতের ছোবল থেকে। এক লাফে বিছানা থেকে নেমে ছুটে দরজার দিকে। রিচার্ড এলিজাবেথের কাজ একটুও অবাক হয় না, এমনকি ক্ষোভ প্রকাশ করে না, বরঞ্চ বাঁকা হাসলো। এরপর পরপর লম্বা পা থেকে 2 কদমে আটকে দেয় এলিজাবেথকে। এক টানে নিয়ে আসে নিজের বাহুতে, আবদ্ধ করে নিল নিজের সাথে। গা খিনখিন করতে থাকে এলিজাবেথের, মোচড়ামুচড়ি করতে থাকে মুক্তির প্রয়াসে। রিচার্ড গ্রীবা নামিয়ে দেখতে থাকে এলিজাবেথের ছটফটানি। কান্নার তোড় বাড়তে থাকে এলিজাবেথের। রিচার্ড কুটিল হাতে চেপে ধরে এলিজাবেথের বাঁকানো উন্মুক্ত কোমর। কাপড়ের ফাঁকে ফাঁকে বিচরণ করতে থাকে হাত। রিচার্ডের ঠান্ডা হাতের শীতল স্পর্শে সহসায় জমে যেতে থাকে এলিজাবেথ। রিচার্ডের লাগামহীন কথা, Your romance king is back, Red. বুকের ভিতর ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু হয় এলিজাবেথের পূর্বের কথা মনে হলে। অসহায়তার সাথে সাথে বাড়তে থাকে ক্রোধ। রিচার্ডের বুকে অসংখ্য কিলঘুষি দিয়ে গলা ছেড়ে চেঁচাতে থাকে। ছেড়ে দেন বলছি আমাকে, আমি কিন্তু চেঁচাবো। চাচাও না, এখানে তো প্রকাশ পাবে আমার ছোঁয়ার গভীরতা। জানোয়ার একটা আপনি। এলিজাবেথের ঠোঁটের উপর হাত রেখে থামিয়ে দেয় রিচার্ড। আশ্চর্যজনকভাবে আজ একটু রাগ প্রকাশ করছেন না রিচার্ড। এই আচরণ তার বৈশিষ্ট্যের সাথে যায় না একেবারেই। হঠাৎ করে এলিজাবেথের ঘাড়ে নাক ঘষে দেয় রিচার্ড। শুষে নিতে থাকে শরীরের সমস্ত ঘ্রাণ। এলিজাবেথের গলা কুণ্ডলি পাকিয়ে আসে, শব্দ বের হয় না কণ্ঠগহ্বর থেকে। কাতর চোখে তাকিয়ে আছে দরজার দিকে। কিছু মুহূর্তের অবসান ঘটার পর মুখ তুলল রিচার্ড। হঠাৎ অতর্কিত আক্রমণে বুকের ভিতর তাপ করে ওঠে এলিজাবেথের। ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলে। রিচার্ড এলিজাবেথের গ্রীবাদয়ের পেছন হাত বাঁকিয়ে মুষ্টিবদ্ধ করে নেয় ওর লাল ঘন কেশ, টেনে মুখ উপরে তোলে। রিচার্ডের রুক্ষ নাক আলতোভাবে ছুঁয়ে যায় এলিজাবেথের ত্বক, যেন বর্ষার প্রথম ফোঁটা মাটিতে মিশছে। নাকের ডগা দিয়ে মুখে দিল শ্রাবণধারা। ওষ্ঠ এতটাই কাছে যে নিঃশ্বাসের উষ্ণতা মিশে একে অপরকে আরও কাছে টেনে নিচ্ছে। রিচার্ডের শরীরের সমস্ত উত্তাপ ঠোঁটের ফাঁক গলিয়ে ছড়িয়ে পড়ছে এলিজাবেথের অস্তিত্বে। ওর গভীর মগ্ন কণ্ঠে মিশে থাকে এক রহস্যময় আবেগ, যেন সারা দুনিয়া থেমে গেছে এই মুহূর্তে, শুধু তারা দুজন ছাড়া। আমি খুব কষ্ট দিই, তাই না? কোথায় কোথায় কষ্ট? সমস্ত কষ্ট আজ ভুলে দেবো আমি আদরে আদরে। রিচার্ডের হাত বিচরণ করতে থাকে এলোমেলো পথ ধরে। এলিজাবেথ নিজেকে শক্ত করে রাখে, তাকাচ্ছে না রিচার্ডের নীল আকাশ চোখে, যেখানে আজ নেই হিংস্রতা, নৃশংসতার ছাপ। দুই শরীরের মধ্যে সমস্ত দূরত্ব গুছিয়ে দিল রিচার্ড, যেন এই মুহূর্তে এক পশলা শীতল হাওয়ারও অধিকার নেই তাদের মধ্যে আসার। রিচার্ড এলিজাবেথের সরু নাকের সাথে নাক ঘষতে থাকে। ডাক রোমান্সের চোখে আমি তোমাকে 7 রঙে রাঙিয়ে দেবো, রেড। এতক্ষণে মুখ খুলে এলিজাবেথ, তবে চোখ তখনও বন্ধ। চিবিয়ে চিবিয়ে রুষ্ট গলায় বলল, আপনার স্পর্শে গা গোলাচ্ছে আমার। গোলাচ্ছে? এটা তো হওয়ারই কথা। রিচার্ড কায়নাতে স্পর্শে কোনো তৃপ্তি নেই, শুধু ঘৃণা আর যন্ত্রণা। আমি যা ছুঁই তো অগ্নিতে পুড়ে ছাই হয়ে যায়। আমি মধু নই, আমি বিষ। আমার ছোঁয়া মানে শেষ, আর কোনো দয়া বা সহানুভূতি নেই, শুধু শূন্যতার ধ্বংস। নিয়ন্ত্রণ হারিয়ে চেঁচালো এবার এলিজাবেথ। কোন অধিকারে আপনি আমাকে স্পর্শ করছেন? থমকে থাকা মস্তিষ্ক আবার জেগে উঠল, ফিরে গেল তার চিরাচরিত পৈশাচিক স্বরূপে। সমুদ্রের নীল গভীর চোখ দুটোতে জ্বলে ওঠে অগ্নিয়গিরির অগ্নি। শান্ত জলে লুকিয়ে আছে ভয়াবহ বিস্ফোরণের অপেক্ষা। রিচার্ড চুলের মুঠি ছেড়ে চেপে ধরল এলিজাবেথের কণ্ঠনালী, দ্বিগুণ তেজে চেঁচিয়ে বলল, পূর্ণ অধিকারে। তৎক্ষণাৎ কোনো কিছু বলার সুযোগ না দিয়ে এলিজাবেথের ঠোঁট আঁকড়ে ধরে রিচার্ড। বাঁকানো কোমরে আঁকড়ে ধরা স্পর্শে যেন এক অন্ধকারের দাবি। নিঃশ্বাসের ভারী ঘনত্বে ছড়িয়ে পড়ে অদৃশ্য শিকল, যা পিষে ফেলে সমস্ত প্রতিরোধ। ললাটে ললাটে তীব্র ছোঁয়া, বিষাক্ত অথচ অমুক আকর্ষণ। অধরের প্রতি অধরের নিঃশব্দ অগ্রসরতা, এক গভীর রহস্য। ভাজে ভাজে মিশে যায় এমন এক অনিবার্যতা, যেখানে নিজের সত্তা হারিয়ে যায়, নিজের শ্বাস একাকার হয়ে আত্মা টেনে নেয় এক অদৃশ্য গহ্বর। হৃদয়ের ছন্দ থেমে যায়, সময় নিজেও আতঙ্কিত। রিচার্ডের চঞ্চল হাতগুলো ধীরে ধীরে পরিণত হয় এক দুর্নিবাণ দাসত্বে। এলোমেলো পথ ধরে খুঁজতে থাকে অনিশ্চিত এক প্রান্ত। এলিজাবেথের নিঃশ্বাস আটকে আসে, শিরা উপশিরায় ছড়িয়ে পড়ে এক শীতল শিহরণ। কোনো প্রাচীন অমর অভিশাপ ঘিরে ধরেছে ওকে।
স্পর্শে লুকিয়ে থাকা অন্ধকারে ডুবে যায় মন প্রাণ। যেখানে আলো নেই, শুধু রয়েছে পাপড়ি ছেঁড়া এক লাল গোলাপের মতো রক্তিম আকাঙ্ক্ষা। প্রতিটি স্পর্শে প্রকাশ পাচ্ছে অযাচিত ক্ষোভ, ক্ষুব্ধতা। ঠোঁটের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ে ভালোবাসার নামক অত্যাচারের তাজা উষ্ণ রক্ত। উগ্র থেকে উগ্র প্রতিটা ছোঁয়া, প্রতিটি পদক্ষেপে বেপরোয়াতা। সরে আসে রিচার্ড, শরীর ছেড়ে দেয় এলিজাবেথের, লুটিয়ে পড়ে মেঝেতে, ঠুকরে কেঁদে উঠল। রিচার্ড ব্রুকোজকে তাকায় ক্রন্দনরত এলিজাবেথের দিকে, হাতের পিঠ দিয়ে ঠোঁট মুছতে মুছতে বলল, আই নো আম হট। আমার সংস্পর্শে আসা প্রতিটা জায়গায় এইভাবে ঝলসে যায়। আমি আশেপাশে না থাকলেও থেকে যায় আমার স্পর্শের জলজ ও চিহ্ন। সো ডোন্ট ক্রাই। নিজেকে মানসিক এবং শারীরিকভাবে প্রিপেয়ার্ড রাখো। শর্ট পিরিয়ড। লজ্জা ও ঘৃণা এলিজাবেথের নিজের মাথা তুলতে পারে না। চোখের জলে ভেসে উঠতে থাকে অদৃশ্য বেদনা, আর প্রতিটি অশ্রু আত্মার গভীরে ক্ষত রেখে যাচ্ছে। ঘৃণার ছোবল আরো তীব্র হয়ে ওঠে। নিজেকে ঘৃণা করতে করতে এলিজাবেথ নিজের অস্তিত্বকেই অস্বীকার করতে শুরু করে। হৃদয়ে গহীন এক অজানা ক্ষতের দাগ, যা কখনো শুকাতে জানে না, যা কেউ জানে না। রিচার্ডের শরীরে ছড়িয়ে পড়ে পুরুষালী উত্তাপ। অনবরত ঘামতে থাকে শরীর। প্রতিবার পুরুষালী আকর্ষণ উদিত হয়। বড় বড় ঢোক গিলার সাথে সাথে ভেসে ওঠে প্রতিবার পুরুষালী আকর্ষণ উদিত হয়। বড় বড় ঢোক গিলার সাথে সাথে ভেসে উঠে আসে অ্যাডামস আপেল। Your taste is sweeter than sweet honey. নিঃশব্দ, শুধু নাক টানার শব্দ। Bread, get up. এবারও নিশ্চুপ এলিজাবেথ। ক্রোধ বাড়তে থাকে অভিশপ্ত রাজার, স্বরে বিরাজ করে কঠোরতা। I said, get up, you fucking dark red. নীরবতার বাঁধ ভাঙে না এলিজাবেথের। হঠাৎ করেই ঠোঁটের কোণে পৈশাচিক হাসি ফুটে উঠল রিচার্ডের। নীরের ঠান্ডা গলায় বলল, Are you asking me to kneel down? কর্ণপাত হবার সাথে সাথে 24 ভোল্টের ধাক্কা খেল এলিজাবেথ। শরীর জুড়ে এক ধরনের বিদ্যুৎ প্রবাহ অনুভূত হলো। তড়িঘড়ি করে উঠে দাঁড়ায় এলিজাবেথ। সন্তুষ্টিজনক বাঁকা হাসি দিল রিচার্ড। নরপশু। পকেট থেকে সিগারেট বের করতে থাকে রিচার্ড। বলল, What's your words, my lady? ঠোঁট গোল করে সিগারেটের বিষাক্ত ধোঁয়া সমস্ত ছেড়ে দিল এলিজাবেথের মুখের উপর। রিচার্ড ঠোঁট গোল করে সিগারেটের বিষাক্ত ধোঁয়া সমস্ত ছেড়ে দিল এলিজাবেথের মুখের উপর। রিচার্ড নিঃশ্বাস আটকে আসে এলিজাবেথের। খোক খোক করে কাঁদতে থাকে। শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। বুকে হাত চেপে হাঁটু ভেঙে বসে পড়ে এলিজাবেথ। হাঁপাতে হাঁপাতে অস্পষ্ট স্বরে আওড়ায়, প্লিজ স্টপ, সিগারেটের ধোঁয়ায় আমার অ্যালার্জি। থুড়ি তো আঁকা করলো হৃদয়হীন গ্যাংস্টার বস। নিরুদ্বেগহীন ভাব নিয়ে বলল, Well, I fucking do. নিঃশ্বাস থেমে আসে এলিজাবেথের। অবাক হয় না রিচার্ডের আচরণে, আবার হবার বিষয়ও না। ভেজা চোখে এক পলক তাকালো রিচার্ডের দিকে, নির্ভু স্বরে শুধায়, কেন এমন করছেন আমার সাথে? আমি কোনো হৃদয়বান প্রেমিক পুরুষ নয় যে ভালোবাসার গল্প লেখে। আমি ফিলেন, টক্সিক ফিলেন, যে ভালোবাসাকে নিজের শর্তে চালায়। এলিজাবেথকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে এক লাফে জানালা দিয়ে বেরিয়ে গেল রিচার্ড। চোখ বড় বড় হয়ে যায় এলিজাবেথের। দৌড়ে যায় জানালার পাশে, ঝুঁকে নিচে উঁকি দিল। রিচার্ডের গাড়ি নিচে রাখা ছিল। গাড়ির কাছে গিয়ে উপরে তাকালো রিচার্ড। দৃষ্টি মিলে গেল দুজনের। এলিজাবেথের দুর্বোধ্য অবয়বে তাকিয়ে চোখ টিপ মারল রিচার্ড। অতঃপর গাড়িতে উঠে মুহূর্তে স্থান ত্যাগ করে। এলিজাবেথদের অ্যাপার্টমেন্ট ছিল সেকেন্ড ফ্লোরে, আর একজন প্রশিক্ষণীয় লোকের কাছে এটা কোনো ব্যাপারই না। দেয়ালে পিঠ ঠেকিয়ে নিচে বসে পড়ল এলিজাবেথ। আবারও কান্নায় ভেঙে পড়ল। হঠাৎ দরজার বাইরে থেকে ডাকতে থাকে তাকবীর। বারবার দরজায় ধাক্কা দিচ্ছে। বুক শুকিয়ে এলো এলিজাবেথের। মুছে নিল চোখের জল। পরপর গিয়ে দরজা খুলে দিল। তাকবীরকে কিছুটা অস্বাভাবিক লাগছে। ঘুমে ঢলছে, তবে মাতাল মনে হচ্ছে না। হাতের পিঠ দিয়ে বারবার চোখ কসলাচ্ছে। আপনি ভালো মানুষ? ঘন ঘন ঢোক গিলে গলা ভিজিয়ে নিল তাকবীর। ঘুমাওনি তুমি? মিথ্যা হাম তুলতে থাকে এলিজাবেথ। বলল, হ্যাঁ ঘুমাচ্ছিলাম তো। আপনি ঘুমাননি? কোথাও কি গিয়েছিলেন? তাকবীর একটু আগ বাড়িয়েই জবাব দিল, না না, ঘুমিয়েছিলাম তো। হঠাৎ মনে হলো তুমি কান্না করছো, এমন শব্দ আসছিল, তাই একটু দেখতে আসলাম। ঠিক আছো তুমি?
গলা কাঁপতে থাকে এলিজাবেথের। এত মহৎ মনের একজন মানুষকে বারবার মিথ্যা বলতে আর পারছে না, কিন্তু সত্যি বলা মানেই নতুন করে ঝামেলা তৈরি হওয়া। আর রিচার্ড, যেই মানুষ যদি তাকবীর ঝামেলায় জড়াতে যায় নিশ্চয়ই চুপ থাকবে না। হারাতে হারাতে ক্লান্ত এলিজাবেথ। হ্যাঁ, আমি ঠিক আছি, আপনি অযথা চিন্তা করবেন না। তাকবীরের চোখের সামনে সবকিছু ঘোলাটে লাগছিল, তাই নজরে আসেনি এলিজাবেথের গলায় ছোপ ছোপ রক্ত জমাট, বাঁধার দাগ, ঠোঁটের কাটা অংশ, চোয়ালে আঙুলের ছাপ। মৃদু হাসলো তাকবীর। আচ্ছা, শুয়ে পড়ো তবে, আমিও গেলাম। চলে যায় তাকবীর। এলিজাবেথ স্তব্ধ হয়ে থাকে এক জায়গায় একইভাবে।